নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। যারা যারা আমাদের চ্যানেলটি দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ। আজকে আমরা একটি ছবি নিয়ে কথা বলব, একটি বিশেষ ছবি যার মূল্য যুগে যুগে একই রকম থেকে গেছে। এমন একটা ছবি যা চিরন্তন বা শাশ্বত বললে কম বলা হয়, কারণ এই ছবির প্রাসঙ্গিকতা প্রতিটা যুগেই আমরা খুঁজে পাই বা পেয়েছি। ছবিটি প্রযোজনা করেছিলেন পশ্চিমবঙ্গ সরকার, ছবিটি পরিচালনা করেছিলেন সত্যজিৎ রায়, কাহিনী সত্যজিৎ রায়, চিত্রনাট্য এবং সঙ্গীত সত্যজিৎ রায়, ক্যামেরায় সৌমেন্দু রায়, এডিটিংয়ে দুলাল দত্ত, আর্ট ডিরেক্টর অশোক বোস এবং সাউন্ড রবীন সেনগুপ্ত ও দুর্গাদাস মিত্র। ছবির নাম হীরক রাজার দেশে। ঝুল না চোখের ফুল, জুতারই হাল। যদি কাজ না করে, বরে যদি ঘুম ধরে এই 10 বছরে, তালি মারা যায়। হ্যাঁ, এই সাথে যাবো, আবার ফিরে আসবো। ঠিক বলেছ। এই ছবিটির একটা বিশেষ প্রাসঙ্গিকতা রয়েছে আজকের দিনেও। আমরা ছবিটার মূল কাহিনী যদি দেখি তাহলে দেখব যে এক রাজা যার হীরের খনি রয়েছে এবং তিনি সমস্ত রাজকর আদায় করা এবং রাজকোষ ভর্তি করাতেই মনোনিবেশ করেছিলেন। প্রজাদের দুঃখ দুর্দশা তাকে কোনো সময় নাড়া দিত না, বরঞ্চ তিনি অত্যাচার চালাতেন তাদের উপর। বলো অর্থমন্ত্রী। মহারাজ, রাজকর কি খবর? মহারাজ, অর্ধেক হয়েছে আদায়। সে কি? এ তো মহাদায়, এখনো অর্ধেক বাকি। এ কি মগের মুলুক নাকি? ফাঁকি ফাঁকি। তিনি একজন বৈজ্ঞানিককে পুষেছিলেন, তার তত্ত্বাবধানে তৈরি করেছিলেন একটি যক্ষ, একটি মেশিন যার মাধ্যমে মগজ ধলাই করা হতো এবং মাথার ব্যায়ামও তৈরি হতো মানুষের, এবং যে কথা বা যে বুলি সে যক্ষ শিখিয়ে দিত মানুষটাকে, সেই বুলি সে সারা জীবন বলতে থাকতো। সেটা যতই অপ্রাসঙ্গিক হোক, যতই প্রাসঙ্গিক হোক, সে কিন্তু সেই বুলি বলতো। যদি প্রাণ হীরকের রাজা ভগবান। এসব কি বলছো ফজল মিয়া? হীরকের রাজা ভগবান। কি আবল তাবল বকছো? এ বলে আবল তাবল? ফজল মিয়া আবল তাবল বকে না। রায় যদি প্রাণ হীরকের রাজা ভগবান। এইরকম এক দেশে এসে পড়ল আমাদের গুপি এবং বাঘা। এক শিক্ষকের ডাকে সাড়া দিয়ে তাকে সাহায্য করে এই সমস্যার সমাধান ঘটায়। এটা ছিল মূল কাহিনী। আমরা হীরক রাজার দেশে প্রায় সবাই দেখেছি। আমরা আস্তে আস্তে কম্পোনেন্টগুলোতে ঢুকি, তাহলে আরো একটু ভালো করে বুঝতে পারবো। ছবি হিসেবে কিন্তু বেশ স্লো স্টার্টিং। কে বলে অন্যায়? মহারাজ, রাজস্ব দানে যেইখানে গাফিলতি সেইখানেই ক্ষতি, সেটাই অন্যায়। চুপচাপ দিয়ে দিলেই গোল মিটে যায়, না দিলে জুলুমি হলো একমাত্র উপায়। ঠিক কিনা? ঠিক 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 কিনা? ঠিক ঠিক। প্রথমত গল্পের যে দৃশ্যপটের ভাগ, একটা দৃশ্যের যে ডিউরেশন বা সময়, কত সময় ধরে দেখানো হচ্ছে, কত সময় ধরে দেখানো হবে, কতক্ষণ সিনটা চলবে, অল্প 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 করে একটা বেশ সুন্দর মালা তৈরি হবে, একটা সিন বড় হয়ে যাবে না খুব, সেসব ব্যাপারগুলো কিন্তু এখানে নেই। এখানে বরঞ্চ প্রথম সিনে বেশ বড় করে দেখানো হয়েছে, বেশ সময় নিয়ে খুলে রাজাকে প্রকাশ করা হয়েছে, এবং রাজা কি ধরনের মানুষ, তার সভাসদরা কি ধরনের মানুষ, সেটাকে বোঝানোর দিকে মন দেওয়া হয়েছে। বেশ অনেকক্ষণ ধরে প্রথম সিনটা চলেছে। কেউ যদি দেয় ফাঁকি এতটুক, চাবুক চাবুক। আমি জানি মজুরেরা চুরির সুযোগ খোঁজে, এলেই হীরার তাল ট্যাঁকে গোজে। ঠিক কিনা? ঠিক 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 কিনা? ঠিক ঠিক ঠিক। তারপর অবশ্য একটা রিদম খুঁজে পেয়েছে এবং তারপর দৃশ্যপট পরিবর্তন এবং আস্তে 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 ছড়িয়ে গেছে। সো এটা একটা সমস্যা বলে মনে হয় যে ফার্স্ট সিনটা কিন্তু বেশ একটা বড় সিন, যেটাকে রাজাকে বোঝানোর জন্য দেওয়া হয়েছে। আমরা এরপরে দেখব যে মোটামুটি ইমোশন নিয়ে কতটা কিভাবে খেলা করা গেছে। দুবেলা খাবার জোটে কি জোটে না, তার উপর মহাজনের সুদ। খাজনা দিতে গেলে তো আর বাঁচবো না রাজা মশাই। রাজা মশাই, আপনি ওদের বাপ মা,
একটু বিবেচনা করেন, নইলে না গেলে মরে যাবো। ইমোশন নিয়ে যদি দেখা যায় তাহলে কিন্তু প্রথম থেকে বেশ ভালো করে খেলা দেখা গেছে, মানে ভিলেনকে প্রথমেই গ্লোরিফাই করে দেওয়া হয়েছে এবং কে হিরো এবং কিভাবেই বা তারা বাঁচাবে এইটাকে গুপ্ত রাখা হয়েছে। তো প্রথম থেকেই একটা সাসপেন্স তৈরি হয়েছে যে কিভাবে এরা কি করতে চলেছে এবং কিভাবেই বা এই রাজাকে জব্দ করতে চলেছে। হিতাহিতের বিচার করে কে? শোনো, করেন হীরকরাজ। হীরকরাজের বচন শোনো। লেখাপড়া করে যেই, অনাহারে মরে সেই। বলো। সেটা নিয়েই কিন্তু ছবিটা। এখানে যারা যারা অভিনয় করেছেন, শ্রেষ্ঠাংশে উৎপল দত্ত, তপন চ্যাটার্জি, রবি ঘোষ, সৌমিত্র চট্টোপাধ্যায়, অজয় ব্যানার্জি প্রমুখ। আমরা এই ছবিতে একটা নতুন জিনিস পাই, সেটা হচ্ছে রাইম। প্রতিটা ডায়লগ বেশ কিছু অংশে আমরা দেখেছি, বেশিরভাগ অংশে মিলিয়ে মিলিয়ে থ্রো করা হয়েছে, ছন্দ অনুযায়ী থ্রো করা হয়েছে। বিশেষ করে রাজার ক্ষেত্রে আমরা প্রথম দিকে গুপি বাঘার সঙ্গে তার শ্বশুরমশাইয়ের কথার ক্ষেত্রে। নিমন্ত্রণ হীরকরাজ্যে বর্ষপূর্তি উৎসবে। কবে? পয়লা আশ্বিন। দুধ এসেছে সবে। আনন্দ সংবাদ। আমরা বাদ। না না না, তোমরাই তো যাবে। তোমরা কেন বাদ? আপনার আশীর্বাদ। নতুন দেশ দেখার বড্ড স্বাদ। বেশ বেশ, দেখবে নতুন দেশ। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটা দেখেছি এবং যার ফলে ছবিটা একটা অন্য মাত্রা পেয়েছে। ছবিটার ডায়লগ বেশ আধুনিক, মডার্ন। তার ফলে এখানে বেশ কলোকিয়াল শব্দ ব্যবহার যেরকম করা হয়েছে সেরকম উচ্চমানের শব্দ ব্যবহার করা হয়েছে। সভাসদদের নিয়ে যে হীরক রাজা ভবিষ্য থাকতেন এবং সেখানে তাদের মধ্যে যে কথোপকথন, সেগুলো কিন্তু ভারী মিষ্টি। আমি খনির মজুর রাজামশাই, বড় মেহনতের কাজ, এক নাগারে কাজ করে আর সহ্য হয় না, দেহ টনটন করে রাজামশাই। মজুরি পাস না, তাতে পেট ভরে না রাজামশাই। তারপর পেয়াদার চাবুক পেটে খেলে তবে না পিঠে সয়। কে কয়? আগে যে কয় পেটে খেলে পিঠে সয় তার কথা ঠিক নয়। প্রত্যেকে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের লোককে চিহ্নিত করা হয়েছে, আইডেন্টিফাই করা হয়েছে, তাদেরকে ধরা হয়েছে, তাদেরকে তাদের কর্তব্যের জন্য ধরা হয়েছে এবং বলা হয়েছে। এখানে বিশেষ উল্লেখযোগ্য হরিধন মুখার্জি, এনার সঙ্গে যে কটা কথোপকথন সেগুলো কিন্তু অসাধারণ। রাজা একটা মূর্তি তৈরি করেছে, সেই মূর্তি উন্মোচন কবে হবে তার জন্য শুভ লগ্ন দেখতে বলেন। তিনি বলছেন যে কার মূর্তি উন্মোচিত হবে। রাজা যখন বলছেন আমার, তাহলে আর সমস্যা কিছু নেই। রাজা যখন চাইবেন তখনই লগ্ন, রাজা যখন চাইবে তখনই শাস্ত্র। ক্ষতি তো আমার, লোকে মূর্তি দেখতে এসে দেখবে অন্ধকার। হীরক রাজের কাছে যদি ধরা হয় করা, তবে রাত হবে দিন। এর এমন কি কঠিন? লগ্ন তো সম্রাটের হাতে, পঞ্জিকা কি বলে কি এসে যায় তাকে। এই কথাটা রামায়ণ মহাভারতের যুগ থেকে যুগ যুগ ধরে আজও ঠিক হয়ে আসছে। রাজা যখন বলবে তখনই লগ্ন, রাজা যেটা বলবে সেটাই শাস্ত্র। যুগে যুগে গ্লোরিফাই হয়েছে নানাভাবে, নানা ফর্মে। এই ধরনের কিছু অসাধারণ অসাধারণ কিছু ডায়লগ থ্রোয়িং রয়েছে, যেগুলো সাংঘাতিক ডায়লগ। এবং সভাকবি কিছু কিছু কবিতা তৈরি করেছেন, সেইগুলো কৃষকের জন্য একরকম, শ্রমিকের জন্য একরকম, শিক্ষকের জন্য একরকম। বেশি শিক্ষা পেলে, বেশি জানলে, বেশি বুঝলে তার সমস্যাগুলো সে বুঝতে পারবে, তার ফলে কী সমস্যা তৈরি করছে সেটাও বুঝতে পারবে। তাই পড়াশোনা বেশি যাতে না হয় সেই জন্য সচেষ্ট হয়েছে। কি নাম জানো পণ্ডিতের? উদয়ন মহারাজ। আরে বলবে সে পড়ায়ছে ঢের। এরা যত বেশি পড়ে, তত বেশি জানে, তত কম মানে। এইবার আসি অভিনয়ের কথায়। অভিনয় বলতে গেলে গুপি গাইন বাঘাবাইন যেভাবে, গুপি গাইন বা বাঘাবাইন ছবিতে যেভাবে গুপি বাঘা অসাধারণ চরিত্র করেছে, এখানে একটু পরিণত আমরা বুঝতেই পারছি যে তখন যে একটা ইনসিকিউর ব্যাপারটা ছিল, একটা ইনসিকিউর লাইফ ছিল, যেটা আজকে আর নেই। আজকে তারা রাজা, তো তাদের হাঁটা চলা কথাবার্তার মধ্যে একটা কনফিডেন্স আমরা দেখেছি।
আমার ঢোল। চরিত্র দুটোর মধ্যেও আমরা অ্যাজ ওয়েল অ্যাজ সেই ধরনের কনফিডেন্স লক্ষ্য করছি। অভিনেতা হিসেবেও সেই ধরনের কনফিডেন্স দেখতে পাই এবং চরিত্র হিসেবেও সেই ধরনের কনফিডেন্স আমরা দেখতে পাচ্ছি। এছাড়া উৎপল দত্ত একটা মাইলস্টোন তৈরি করে দিলেন হীরক রাজের ভূমিকা অভিনয় করে। এত অসাধারণ একটা ছন্দ, একটা পদ্য ছন্দ বা ডায়লগের ছন্দ মেলানোর দিকে যদি মন চলে যায়, তাহলে ডায়লগ থ্রোইং এর এক্সপ্রেশনের দিকে আর মন থাকে না। তারপরে ডায়লগটা খুব জোলো হয়ে যেতে পারে বা আবৃত্তির মতো শোনাতে পারে। 100 পেয়াদা খোঁজে তারে 100 জোড়া চোখ। বানা কেন? এটা কি? ফাঁকি ফাঁকি, কাজে ফাঁকি। সব ব্যাটা ঠক। দূরবীন কি হলো গবেষক? রাখা আছে মহারাজ জানালায়। তাতে কিছু দেখা যায়? নলে কিছু আছে? অদ্ভুত শক্তি আতস কাছে। কিন্তু এক্ষেত্রে সেটা ঘটেনি। বা কবিতার মতো শোনাতে পারে, কিন্তু এক্ষেত্রে সেটা ঘটেনি। কথায় কথা মিলেছে বটে, কিন্তু যেন ডায়ালগ বলা হচ্ছে এবং সেটা মিলে যাচ্ছে খুব সাধারণভাবে। এখানে বিশেষ চিন্তা করে কোনো ডায়ালগ দিতে হয়নি, যাতে ক্যারেক্টাররা সমস্যায় পড়েছেন এবং যাতে মনে হয়েছে যে ক্যারেক্টাররা ইচ্ছাকৃত এই ধরনের ডায়ালগ থ্রো করছে যাতে কিনা মিলে যায়। উৎপাসীন, ভূত, আহাম্মক, উজবুক, অহম্মার ঢেকি। হীরা সুলাইছে কয়, আর তত গাফিলতি তলে তলে। না মহারাজ, না যাবো না। না, আমি আর কোনো কথা শুনবো না। উজান পণ্ডিতের ধরে আনা চাই, নইলে কি বুঝে নাও মগজ ধোলাই। খুব সাধারণ সাধারণ এক্সপ্রেশন মিলে গেছে, যার ফলে একটা ছন্দ তৈরি হয়েছে এবং একটা মজার জিনিস তৈরি হয়েছে। যদি ছবিটা একেবারেই মজার নয়, ছবিটা একটা হার্ডকোর পলিটিক্যাল স্যাটায়ার। সঙ্গীত এক্ষেত্রে অনুপ ঘোষাল অসাধারণ কিছু গান করেছেন। এই সবকটা গানই এই ছবিতে রয়েছে এবং আমরা সবাই জানি গানগুলো বেশ বেশ অসাধারণ। কিন্তু সর্বোপরি যে গানটা আমার ব্যক্তিগত সবচেয়ে ভালো লাগে সেটা অমর পালের গানটি, ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ জনে সিংহাসনে চড়ে। তুমি কে গো? চরণ দাস, গান করি। তোমার এই দশা কি করলে? রাত পেয়াদা। তবু তুমি গান গাইছো? গান আছে তো, তাই গানও আছে। মানে এত অসাধারণ কথা আর সুর, যেটা কোনোদিন হয়তো পুরনো হবে না, সেটা আপনারা বুঝতে পারছেন যে আজও সেটা পুরনো হয়নি, আজও সেটা পুরনো হয়নি, কোনোদিন পুরনো হবে না। এত অসাধারণ লেখা, তার সুর। এছাড়া বিদূষকের ভূমিকা অভিনয় করেছেন অজয় ব্যানার্জি, হরিধন বন্দ্যোপাধ্যায় করেছেন রাজ জ্যোতিষী। দুজনে অনবদ্য কাজ করেছেন, অসাধারণ কাজ করেছেন। আর হ্যাঁ, এই মূর্তি উন্মোচন হবে লগ্ন দেখে। ওহে রাজ জ্যোতিষী। রাজন, ওটা কি বন্দিকে নাকি? এটা হাতের কাছে রাখি, কখন কি দেখে দিতে হয়। তবে দেখো পঞ্জিকা কি কয়। কি বিষয়? যাই হোক, অজয় ব্যানার্জি বিদূষকের কাজ করেছে এবং মাত্রা, মানে একটু মাত্রা এদিক থেকে ওদিক হয়নি। এত সুন্দর, এত ফাইন টিউন করা কাজ, মখমলের মতো কাজ হয়েছে। এছাড়া ছিলেন সৌমিত্র। সৌমিত্র অ্যাজ ইউজুয়াল অসাধারণ কাজ করেছেন, ভালো কাজ করেছেন। তাহলেই নাও, এতে গামছার দড়ি আছে। প্রহরীর মুখ, হাত, পা সব গামছা দড়ি দিয়ে ভালো করে বেঁধে ফেলবে। তারপর রাজকোষের দরজা খুলে ঢুকে সিন্দুক ভেঙে হীরা নিয়ে আমার কাছে আসবে। আমি থাকবো কাছে, ওই কাল ভৈরবের মন্দিরের সামনে। অসাধারণ পরিকল্পনা এবং অসাধারণ তার কাজ। ফাইন এডিটিং বলতে হবে। গানগুলোর ক্ষেত্রেও আমরা এডিটিংটা বেশ স্পষ্ট হাতের কাজ দেখেছি, শার্প এডিটিং দেখেছি এবং গল্পের ক্ষেত্রেও, এক্সপ্রেশনের ক্ষেত্রেও অসাধারণ এডিটিং দেখেছি। এডিটিং এর গ্যাপ কম বেশি যদি হয়ে যায় তাহলে কিন্তু এক্সপ্রেশনের মাহাত্ম্য বা মিষ্টতা নষ্ট হয়। এক্ষেত্রে কিন্তু সেটা একেবারেই ঘটেনি।
সৌমেন্দ্র রায়ের ক্যামেরায় আমরা পুরো গল্পটাকে দেখেছি এবং পুরো গল্পটার সঙ্গে ওতপ্রোত জড়িত হয়েছি। ইচ্ছাকৃত সিনেম্যাটিক করে তোলার চেষ্টা করা হয়নি, সিনেম্যাটিক অ্যাঙ্গেলটা করে তোলার চেষ্টা করা হয়নি, যার ফলে কিনা এটা একটা সিনেমা। দূরবর্তী অঞ্চলে দাঁড়িয়ে আমরা একটা দূরবর্তী কোনো ঘটনা দেখছি এরকম নয়, আমরা যেন তাদেরই একজন হয়ে উঠতে পেরেছি। এটা কিন্তু ক্যামেরা এবং ডিরেক্টরের যৌথ প্রয়াস। এই ঘরেই বুঝি লোকে রাজার বশ হয়। এই ঘর যন্তর মন্তর। আর এইটা কি? এটা কক্ষ। আর ওই রাক্ষসটা, ওটা চক্ষ। ও, এই হাতলে চাপ পড়লে ওই যক্ষের মুখ দিয়ে মন্ত্র বেরোয়। সবশেষে বলি যে এই ছবিটি বেশ কিছু অ্যাওয়ার্ড পেয়েছিল। 1980 সালে পেয়েছিল ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার অনুপ ঘোষাল, বেস্ট মিউজিক ডিরেক্টর সত্যজিৎ রায় এবং বেস্ট ফিচার ফিল্ম ইন বেঙ্গলি সত্যজিৎ রায়। 3টে অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1980 সালে। 1984 সালে পেয়েছিল সাইপ্রাস ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, স্পেশাল অ্যাওয়ার্ড। মাইলস্টোন বাংলা ছবির হীরক রাজার দেশে। এত গূঢ় কথা, এত রাজনীতির কথা, এত বড় দর্শনের কথা খুব সুন্দর করে মজার ছলে ফ্যান্টাসির মাধ্যমে এত সুন্দর করে দেখানো সম্ভব হয়েছে এই ছবিটিতে। সেই জন্যই এই ছবিটি এতটা অনবদ্য হয়ে উঠেছে। ছবিটি যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন এবং যারা অনেকদিন আগে দেখেছেন তারা আরেকবার দেখে নিতে পারেন। দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। 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 ছবিটি ইউটিউবে পেয়ে যাবেন। ছবিটি দেখুন এবং আপনাদের মতামত জানান। আবার আসবো আগামী পর্বে, দেখা হবে। ভালো থাকবেন, নমস্কার।